চাইনিজ ড্রামা লাভ এবং বিগ ফেয়ারওয়েল হল প্রেম প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর কাহিনী, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা ধ্বংস হয়ে যায় ক্ষমতার লোভ আর প্রতিহিংসার আগুনে। গল্পটা শুনতে প্রথমে রূপকথার মতো মনে হলেও শেষটা হৃদয় বিদারক ট্র্যাজেডি। গল্পের শুরুতে বলা হয় এই গল্পের নায়িকা সু জুনিয়া ও তার পুরো পরিবারকে ঝাওটিয়ান টাওয়ার অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একজন জীবিত ছিল, সে হচ্ছে সু জুনিয়া। তার বাবা ছিল চীনের ইউইং রাজ্যের রাজপ্রাসাদের একজন উচ্চপদস্থ জেনারেল, যিনি সিংহাসনের সবচেয়ে কাছের বিশ্বস্ত এবং শক্তিশালী ব্যক্তিদের একজন। তার পরিবারের প্রভাব যদি টিকে যেত, তাহলে কালো মুখোশ পরা ছেলেটি কখনো রাজ্যের ক্ষমতার শীর্ষে উঠতে পারত না এবং সিংহাসনও পেত না। তাই সে সু পরিবারের সবাইকে মেরে ফেলে এবং সু জুনিয়াকে তার ভালো লাগে তাই তাকে সে জীবিত রাখে। জুনিয়া তখন বলে, আমি যদি আজ বেঁচে থাকি তাহলে তোমার রক্ত দিয়ে এর মূল্য দিতে হবে। তখন মুখোশ পরা ছেলেটি বলে, আমি তোমাকে একটা সুযোগ দিলাম প্রতিশোধ নেওয়ার। এরপর সে খেয়াল করে জুনিয়ার ঘাড়ে পালকের আকৃতি একটা জন্ম চিহ্ন আছে। এখানে সিন কাট হয়, 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা ইউইং রাজ্যের সপ্তম যুবরাজকে দেখি, তার নাম ইউ জিনচেন। সে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে আর তার মায়ের কথা স্মরণ করছে। তার মা ছিল ইউইং প্রাসাদের প্রথম রানী, বাট তার সৎ মা এবং সৎ ভাই তার মায়ের নামে মিথ্যে অপবাদ দিয়ে কারাগারে বন্দি করে। এই অপমানে তার মা আত্মহত্যা করে, আর ইউ জিনচেন এই গল্পের মেইন লিড। এরপর দেখাই ইউইং প্রাসাদের মহারাজের জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হয়েছে, সেখানে রাজার ছেলেরা এবং দ্বিতীয় স্ত্রীও উপস্থিত। সেখানে আবার পালকিতে করে একটা সুন্দরী মেয়ে আসে, তার নাম ইঙ্গে। সে ইউইং এর রাজকুমারী। আসলে এটা তার ছদ্ম পরিচয়, সে হচ্ছে সু জুনিয়া। সে নিজের আসল পরিচয় গোপন রেখে রাজপ্রাসাদে প্রবেশ করেছে প্রতিশোধ নিতে। সে 10 বছর পর আবারও এই রাজ্যে ফিরে এসেছে তার পরিবার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য। এই প্রাসাদেই তার পরিবারের মৃত্যুর রহস্য এবং হত্যাকারী আত্মগোপন করে আছে। জুনিয়ার নৃত্য দেখে রাজা মুগ্ধ হয়ে বলে, আমার প্রথম স্ত্রীর এই নৃত্যের মাধ্যমে আমাকে মুগ্ধ করেছিল, আজ আমি আবারও মুগ্ধ হলাম তোমার নৃত্য দেখে। এই কথা শুনে তার দ্বিতীয় স্ত্রী রেগে গিয়ে বলে, কনসোর্ট নিং ছিলেন একজন খারাপ স্ত্রী, তার নাম নেওয়া এই প্রাসাদে নিষিদ্ধ। তখন রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু মনে করো না, অতীত তো অতীতই। এরপর রাজা আদেশ দিন, জুনিয়া এখন থেকে প্রাসাদে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবে। অনুষ্ঠান শেষে ইউ জিনচেন তার বাসভবনে ফিরছিল। তখন তার সৎ ভাই ইউ জিনচুয়ান তাকে বলে, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগে ভাই, কি করুণ মৃত্যু হলো তোমার মায়ের, সেই ট্রমা তুমি এখনো কাটিয়ে উঠতে পারছ না। তার এই কথার কোনো জবাব না দিয়ে সে চলে যায়। তখন তার পিছু নেয় জুনিয়া, তার ফার্স্ট টার্গেট ইউ জিনচেনের উপরে। সে যেহেতু প্রাসাদের সবার থেকে আলাদা, তাই সে তার সাথে বন্ধুত্ব করে মিশন কমপ্লিট করবে। অন্যদিকে জিনচেনকে বাইরে থেকে শান্ত, ঠান্ডা মাথার মানুষ মনে হলেও তার ভিতরে লুকিয়ে আছে ক্ষমতার লোভ এবং সিংহাসন পাওয়ার ভয়ঙ্কর আকাঙ্ক্ষা। পথে কিছু কালো পোশাক পরা লোক তার ওপর আক্রমণ করে। তখন জুনিয়া তাদের সাথে ফাইট করে তাকে রক্ষা করে। তখন সে বলে, তুমি যে এত দক্ষ তা আমি জানতাম না। সে জুনিয়াকে রিকোয়েস্ট করে তার বাসভবনে যেতে, কারণ জুনিয়ার পোশাকে রক্তের ছাপ পড়েছে, এভাবে প্রাসাদে ফেরা ঠিক হবে না। সে তাকে বাসভবনে নিয়ে যায় এবং কিছু গাউন দেখিয়ে বলে, তোমার পছন্দ মতো একটা পরে নাও। এই বলে সে চলে যায় সেখান থেকে। তখন জুনিয়া ভাবে, বাবার মৃত্যুর আগে তোমার সাথে ভালো সম্পর্ক ছিল,
সেদিন ঝাওটিয়ান টাওয়ার অভ্যুত্থানে কি হয়েছিল তা নিশ্চয়ই তোমার এখানে আছে। এসব ভেবে সে জিনচেন এর লাইব্রেরিতে গিয়ে কিছু খুঁজতে থাকে, তখন সে জিনচেন এর মায়ের একটা পিক পায়। সেই মুহূর্তে সেখানে জিনচেন এসে বলে, তুমি এখানে কেন রাজকুমারী? তখন সে বলে আমার কাছে গাউনগুলো পছন্দ হচ্ছিল না তাই এখানে আসলাম, এখানে মেয়েদের কিছু জিনিসপত্র আছে। আসলে এই রুমটা ছিল জিনচেন এর মায়ের। তার কথা শুনে জিনচেন এর সন্দেহ হয়, সে একটু এগিয়ে দেখে তার ঘাড়ে পালকের আকৃতি জন্ম চিহ্ন। এটা দেখে সে একটু অন্যরকম হয়ে যায়, আর জুনিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? সে বলে, আমি রাজকুমারী ইঙ্গে। পরের দিন সকালে দেখায়, সে জুনিয়ার সেই জন্ম চিহ্নটা অঙ্কন করছে, তখন আবারও সেখানে জুনিয়া আসে। জিনচেন তাকে বলে, তুমি শীঘ্রই বাবাকে বিয়ে করবে, তাই এখন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো। আসলে জুনিয়া দেখতে কনসোর্ট নিং এর মতো, রাজা অনেক ভালোবাসত তাকে, তাই তিনি সিদ্ধান্ত নেন জুনিয়াকে বিয়ে করবেন। জুনিয়া জিনচেনকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি জানি তুমি কি চাও, আমি তোমাকে সিংহাসনে আরোহণ করতে সাহায্য করব। সে তার এইসব কথায় কোনো পাত্তা দেয় না, তখন জুনিয়া অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। এরপর তার সাথে দেখা হয় জিনচেন এর সৎ ভাই জিনচুয়ানের সাথে। সে তাকে দেখে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ রাজকুমারী ইঙ্গে? তখন সে বলে, আমি যুবরাজ ইউ জিনচেন এর ওখানে গিয়েছিলাম, এখন প্রাসাদে ফিরছি। জিনচুয়ান তার হাতে ধরে বলে, কিছুদিন পর তুমি বাবার সহধর্মিণী হবে, এই কয়দিন আমাকে সময় দাও। তার এই কথা শুনে জুনিয়া চলে যেতে নেই সে তাকে বাধা দেয়, তখন সেখানে জিনচেন এসে বলে, এটা ইম্পেরিয়াল গার্ডেন, অনেকে দেখছে তোমাকে, দয়া করে নিজেকে নিয়ন্ত্রণ করো। এই কথা শুনে জিনচুয়ান তার ভাইকে বিদ্রূপ করে বলে, তোমার কোনো ক্ষমতা বা প্রভাব নেই। যে নিজেকে রক্ষা করতে পারে না সে আবার রাজকুমারীকে রক্ষা করবে, এই বলে সে চলে যায়। তখন জুনিয়া জিনচেনকে বলে তাকে প্রাসাদে দিয়ে আসতে, বাট সে বলে ইউইং প্রাসাদ এখান থেকে বেশি দূরে না, তুমি একাই যেতে পারবে। এটা বলে জিনচেন ও চলে যায়। তারপর রাজকুমারীকে প্রাসাদে দেখায়, তার কাছে ছদ্মবেশে একজন লোক এসে বলে, সপ্তম রাজপুত্র এবং তোমার মিশন এই সব কি ভুলে গেছ তুমি? জুনিয়া বলে, আমি কিছুই ভুলিনি, চোখ বন্ধ করলেই সেদিন রাতে নির্মমতা আমার চোখে এখনো ভাসে, আমি এখনো ঘুমাতে পারি না। আর সপ্তম যুবরাজকে যতটা সরল ভেবেছিলাম তিনি আসলে ততটা সরল না। তখন লোকটি তাকে বলে যাই, সাবধানে থেকো কোনোভাবেই যেন তোমার পরিচয় প্রকাশ না পায়। অন্যদিকে জিনচেন জুনিয়ার কথা ভাবে, সে কি উদ্দেশ্যে এই প্রাসাদে এসেছে? রাতে তৃতীয় যুবরাজ জিনচুয়ানের বাসভবনে জুনিয়া প্রবেশ করে কিছু খুঁজতে থাকে, কারণ ঝাওটিয়ান টাওয়ার অভ্যুত্থানের তদন্ত সে করেছে। অন্যদিকে জিনচেন এর কাছে প্রহরী এসে বলে, রাজকুমারী ইঙ্গে তৃতীয় রাজপুত্রের বাসভবনে অনুসন্ধান করছে, আমরা সবাই তাকে দেখেছি। এরপর জুনিয়া যখন সেখান থেকে চলে আসতে নেয়, তখন গার্ডদের সাথে তার সংঘর্ষ হয়, সেই সময় জিনচেনের প্রহরীরা এসে তাদেরকে থামায়। এই সুযোগে সে পালিয়ে আসে, তখন জিনচেন তার গাড়িতে জুনিয়াকে উঠিয়ে তার বাসভবনে নিয়ে আসে। এরপর সে জুনিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে জিনচুয়ানের বাসভবনে কেন গিয়েছিলে? আর কি উদ্দেশ্যে এই প্রাসাদে এসেছ? তখন সে বলে, প্রতিশোধ নিতে এসেছি। জিনচেন তার ঘাড় চেপে ধরে বলে, তোমার ক্রোধের লক্ষ্য বস্তুকে, তোমার শত্রুকে? তখন জুনিয়া বলে, গ্র্যান্ড কাউন্সিলর, তিনি আমার বাবাকে হত্যা করেছে আর তার পিছনে এই প্রাসাদের কারো হাত আছে। এটা শুনে সে বলে, তুমি তাহলে জেনারেল শুয়ের মেয়ে। পরের দিন সকালে রানী জিনচেনকে প্রাসাদে ডেকে বলে,
সেদিন ইম্পেরিয়াল গার্ডেনে তোমার সাথে ঝগড়া করে আমার ছেলে অসুস্থ হয়েছে। আর সেই শাস্তিস্বরূপ তিনি জিনচেনকে বরফের উপর সারাদিন হাত রাখতে বলেন। এরপর মেইডরা তার হাত বরফের উপর চেপে ধরেন। রানী আরও বলেন, তোমার মা ছিলেন নিচু জাতের, তুমিও তোমার মায়ের মতো হয়েছ। তখন সেখানে জুনিয়া আসে। রানী তাকে দেখে বলে, রাজকুমারী ইঙ্গে তুমি বিশ্রাম নেওয়ার পরিবর্তে এখানে কেন? জুনিয়া তখন বলে, আমি এখানে এসেছি আপনাদের ভুল বোঝাবুঝি দূর করার জন্য। তখন রানী বলে, এর সাথে তোমার কি সম্পর্ক? সে বলে, সেদিন ইম্পেরিয়াল গার্ডেনে আমার সাথে তৃতীয় রাজপুত্রের ঝগড়া হয়। সেই সময় সপ্তম রাজপুত্র আমাকে রক্ষা করতে তার সাথে কথা কাটাকাটি হয়, বাট তিনি তৃতীয় রাজপুত্রের সাথে অসম্মানজনক আচরণ করেনি। তার এই কথা শুনে রানী রেগে গিয়ে তাকে থাপ্পড় মারতে যায়। তখন সেখানে রাজা চলে আসে, সাথে সাথেই সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর রাজা রানীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? রাজপুত্রকে শাস্তি দেওয়া আর রাজকন্যাকে আঘাত করা এটা কি একজন সম্রাজ্ঞীর কাজ? রানী তখন রাজার কাছে ক্ষমা চায়। রাজা জুনিয়াকে উঠতে বলে সে তার রুমে চলে যায়, আর প্রহরীরা জিনচেনকেও নিয়ে যায়। এরপর জুনিয়া জিনচেনের হাতে ক্রিম লাগিয়ে দেয়। সে তাকে বলে, আজকে সাহায্যের জন্য ধন্যবাদ তোমাকে। তখন জুনিয়া বলে, আমাকে একটা সুযোগ দাও তোমার বিশ্বাস অর্জন করতে, আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। এরপর তাদের মধ্যে একটা চুক্তি হয়, জিনচেন তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে এবং জুনিয়া তাকে সিংহাসন পেতে সাহায্য করবে। অন্যদিকে রানীর কাছে গ্র্যান্ড কাউন্সিলর আসে। সে বলে, রাজকুমারী ইঙ্গে জিনচেনকে কেন বাঁচানোর চেষ্টা করছে? এতে তার লাভ কি? রানী বলে, এখন থেকে তাদের উপর নজর রাখতে হবে। পরের দিন সকালে জুনিয়ার কাছে জিনচেন আসে। সে তাকে একটা মেডিসিন দিয়ে বলে, তোমার ক্ষত এখনো ভালো হয়নি, তাই তোমার উচিত কিছুদিন রেস্ট নেওয়া। বাট জুনিয়া তার কথা না শুনে রাতে হুয়াংলিয়ান নামে এক ব্যক্তির বাসভবনে গিয়ে তার গলায় চুরি ধরে জিজ্ঞাসা করে, সুপরিবারকে ধ্বংস করার পিছনে প্রাসাদের কার হাত ছিল? তখন ওই ব্যক্তি বলে, আমি সত্যি জানি না, এই সব কিছু গ্র্যান্ড কাউন্সিলর বলতে পারবে। এরপর জুনিয়া যখন প্রাসাদে ফিরছিল, তখন একদল কালো পোশাক পরা প্রহরী তাকে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে কালো মুখোশ পরা ছেলেটি তাকে উদ্ধার করে। আসলে জিনচেনই হল এইসব কিছুর মাস্টার মাইন্ড। জুনিয়া জ্ঞান ফিরে দেখে তার পাশে জিনচেন। সে তাকে দেখে বলে, আমি সেখানে গিয়েছি তুমি জানলে কিভাবে? সে বলে, আমার প্রাসাদে একটা চিঠি পৌঁছায় আর তোমাকে উদ্ধার করতে কেউ একজন আমাকে ইশারা করেছে। তখন তাদের কানে বাহির থেকে আওয়াজ আসে, আজ লন্ডন উৎসব। জুনিয়া জিজ্ঞাসা করে, আমি কতদিন অজ্ঞান ছিলাম? সে বলে, 2 দিন পর তোমার জ্ঞান ফিরল। এরপর তারা দুজন লন্ডন উৎসবে আসে। তখন তাদের চোখে পড়ে ঘোড়ায় চড়ে একদল সামরিক বাহিনী আসছে। তারা সীমান্তের যুদ্ধে বিজয়ী হয়ে এসেছে। তাদের প্রধান হচ্ছে জেনারেল ঝাওমিং। জিনচেন জেনারেলের সম্পর্কে জুনিয়ার কাছে বলে, উনি হলেন রাজ্যের ডিউক আবাসনের জেনারেল ঝাওমিং। সে জয় নিয়ে ফিরেছে। সে আমাদের সীমান্ত পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সে যুদ্ধবিদ্যায় একজন বিশেষজ্ঞ এবং সবাই তাকে তরুণ যুদ্ধবাজ বলে ডাকে। এসব শুনে জুনিয়া মুগ্ধ হয়ে যায়। তখন ঝাওমিং তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ে জুনিয়ার দিকে। সেই সামনে এগিয়ে গিয়েও পিছনে ফিরে তাকে দেখে। ঝাওমিং দ্রুত ঘোড়া থেকে নেমে জুনিয়াকে খুঁজতে থাকে। জুনিয়াও দ্রুত সেখান থেকে চলে যায়। জিনচেন প্রাসাদে ফিরে তাকে জিজ্ঞাসা করে, জেনারেল ঝাওমিংকে তুমি চিনো? সে বলে, না। পরের দিন সকালে রাজা প্রাসাদে সকল রাজপুত্র এবং জেনারেলদের নিয়ে ভোজসভার আয়োজন করে। রাজা সবার উদ্দেশ্যে বলে,
সীমান্তের বিজয়ের খুশিতে আজ রাজকুমারী ইঙ্গে নৃত্য পরিবেশন করবে, সবাই তাকে স্বাগত জানাই। জুনিয়া নৃত্য শুরু করে। তখন জেনারেল ঝাওমিং ভাবে সে কিভাবে রাজকুমারী ইঙ্গে হবে, সে তো দেখতে হুবহু জুনিয়ার মতো। জেনারেল আবারও ভাবে, না সে জুনিয়াই হবে, আর সে এখনও বেঁচে আছে, সে এত বছর কোথায় ছিল তাহলে। নৃত্য শেষ করে জুনিয়া চলে যায়, তখন ঝাওমিং তার পিছু নেয়। এদিকে তৃতীয় যুবরাজ ওয়াইনের সাথে বিষক্রিয়া মিশিয়ে জিনচেনকে পান করতে দেয়। সে বুঝতে পারে এতে কিছু মিশিয়েছে তার ভাই, তবুও সে তাকে অসম্মান না করে এটা পান করে। এরপর তৃতীয় যুবরাজ তার প্রহরীকে বলে জিনচেন এর উপর নজর রাখতে। অন্যদিকে ঝাওমিং জুনিয়ার সামনে এসে দাঁড়ায়। জুনিয়া বলে, তুমি আমাকে ফলো কেন করছো? সে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? জুনিয়া বলে, তুমি মাতাল মনে হচ্ছে, আমি ইউয়েইং থেকে এসেছি রাজকুমারী ইঙ্গে। এই বলে সে চলে যেতে নেয়। তখন ঝাওমিং এর চোখ পড়ে তার ঘাড়ে সেই পালকের আকৃতি জন্ম চিহ্নের উপর। আর এদিকে জিনচেনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তখন তার কাছে জুনিয়া আসে। জেনারেল জিনচেনকে দেখে বলে, মনে হচ্ছে কেউ তার উপর বিষক্রিয়া প্রয়োগ করেছে। এরপর জুনিয়া জিনচেনকে তার রুমে নিয়ে যায়। বিষক্রিয়ার প্রভাবে জিনচেন তার নিয়ন্ত্রণ হারায়। সে জুনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। তখন তৃতীয় যুবরাজ প্রহরীদের নিয়ে জুনিয়ার দরজার সামনে এসে তাকে ডাকতে থাকে। সে বের হয়ে বলে, এই মধ্যরাতে আপনারা? জিন চুয়ান বলে, তুমি বাবার হবু স্ত্রী হয়ে মাঝ রাতে একা একটা ঘরে সপ্তম যুবরাজের সাথে কি করছ? সে বলে, তুমি কোনো প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ। এরপর গার্ডরা রুমে গিয়ে জিনচেনকে খুঁজতে থাকে, বাট তারা কাউকে খুঁজে পায় না। তখন জিনচুয়ান তার কাছে ক্ষমা চায় আর বলে রাজার কানে যেন এই খবর না পৌঁছায়। সে অন্য একজনের উপর দোষ দিয়ে তার গলা কেটে ফেলে বলে, আসলে এই প্রহরী আমাকে এটা বলেছে, আমি দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য। তারপর আমরা দেখি সে জিনচেনকে লুকিয়ে রেখেছিল। ঘরে ফিরে সে তাকে বরফের ম্যাসাজ করে দেয়। জিনচেন বলে, তুমি চলে যাও, না হলে আমি আবারও নিয়ন্ত্রণ হারাবো। জুনিয়া চলে যাওয়ার পর সে বরফের ঠান্ডা পানিতে ডুব দেয়। পরের দিন সকালে ঝাওমিং আবারও আসে জুনিয়ার কাছে। সে বলে, তুমি আমাকে এড়িয়ে কেন চলছ? আমরা দুজন একসাথে বড় হয়েছি ইউইংয়ে। সে বলে, আমি ইউইংয়ে বড় হয়েছি, আমি সেই রাজ্যের রাজকুমারী। এই বলে সে যখন চলে যেতে নেয় তখন ঝাওমিং তার হাতে ধরে ঘাড় থেকে চুল সরিয়ে জন্ম চিহ্ন দেখে বলে, তুমি ভান করছ, তুমি জেনারেল শু এর মেয়ে জুনিয়া। সে আরও বলে, গত কয়েক বছর তুমি খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছ। যখন শু পরিবার সমস্যায় পড়ে তখন আমি যুদ্ধের জন্য দূরে ছিলাম, আমি সময় মতো ফিরতে পারিনি। এটার জন্য সারা জীবন অনুশোচনা হয় আমার। তখন সেখানে জিনচেন এসে বলে, তোমরা কবে থেকে এত ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলে? জুনিয়া বলে, তার বীরত্বপূর্ণ কাজের গল্প শুনতে এসেছি। সীমান্তের বিজয়ের গল্প খুব ভালো লেগেছে। এরপর জেনারেল ঝাওমিং সেখান থেকে চলে যায়। জুনিয়া তাকে জানায়, হুয়াংলিয়ার কাছে থেকে জানতে পেরেছি গ্র্যান্ড কাউন্সিলর জানে কারা আমার পরিবারকে ধ্বংস করেছে। এটা শুনে জিনচেন বলে, মনে হচ্ছে সত্য খুব শীঘ্রই উন্মোচিত হবে। রাতে জুনিয়া কাউন্সিলরের বাসভবনে প্রবেশ করে। তখন কাউন্সিলর এবং সে মুখোমুখি হয়। দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন জিনচেন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। যাওয়ার সময় কাউন্সিলরের গার্ডরা তীর ছুঁড়ে মারে। সেই তীর জুনিয়ার বুকে গেঁথে যায়। প্রাসাদে ফিরে জিনচেন তার বুক থেকে তীর বের করে এবং তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। এই প্রথম তার কারো জন্য অন্যরকম ফিলিংস হচ্ছে। জিনচেন বলে, পৃথিবীতে দুজন মানুষের প্রতি আমি দুর্বল হয়েছি, আমার মা এবং তুমি।
আমি আমার মাকে রক্ষা করতে পারিনি, আমার সৎ মা এবং সৎ ভাইয়েরা মার উপর জাদুবিদ্যার মিথ্যে অভিযোগ আনে। তারপর মাকে কারাগারে বন্দী করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে মা আত্মহত্যা করেন। তার এই কথা শুনে জুনিয়ারও খারাপ লাগে। সে জিনচেনকে বলে, এখন থেকে আমি তোমার পাশে থাকব এবং তোমাকে সমর্থন করব। পরের দিন সকালে জুনিয়াকে মেইড এসে একটা চিঠি দেয়। সে চিঠিটা খুলে দেখে এটা জেনারেল ঝাওমিং দিয়েছে। সে চিঠিতে লিখেছে, জুনিয়া, আমি জানি তুমি কেন আমাকে অস্বীকার করছো। যখন সুপরিবার নিশ্চিহ্ন হয়ে গেল আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছ। তখন আমি অনেক ভেঙে পড়ি, বাট এখন আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। 10 বছর আগে আমি পারিনি তোমার পরিবারকে রক্ষা করতে, কিন্তু এখন আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। আমি কয়েকদিনের জন্য রাজধানী থেকে দূরে থাকব বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করার জন্য। তুমি সাবধানে থেকো। আমি ফিরে আসব। 3 দিন পর যুবরাজ জিনচুয়ান জিনচেনের প্রাসাদে বার্তা নিয়ে আসে। সেখানে জুনিয়াও ছিল। তাদের দুজনকে দেখে সে বলে, তোমরা দুজন আবারও একসাথে। সে তাদের দুজনের উপর অভিযোগ আনে। সিংহাসনের জন্য জিনচেন জুনিয়র সাথে হাত মিলিয়ে রাজার উপর বিষ প্রয়োগ করেছে আর এটার তদন্তের জন্য তাদের দুজনকে গ্রেফতার করা হবে। এরপর তাদের দুজনকে কারাগারে দেখায়। জিনচেন বলে, এই জায়গায় আমার মা মারা যান। আজ আমি এই জায়গায়। তখন জুনিয়া বলে, আমি তো আছি। এরপর জিনচেন জুনিয়র কোলে মাথা রেখে সারারাত পার করে। সকালে একজন প্রহরী এসে তাদেরকে কারাগার থেকে নিয়ে যায় এবং রাজার সামনে হাজির করে। তখন জিনচুয়ান এবং তার মা জিনচেন আর জুনিয়ার ওপর দোষারোপ করে। জুনিয়া তখন কিছু ডকুমেন্ট দেয় রাজাকে আর বলে, ক্ষমা করবেন, আমি রাজকুমারী ইংগে নয়, আমি জেনারেল শুয়ের মেয়ে জুনিয়া। আমার পরিবার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য রাতে তৃতীয় যুবরাজ এবং গ্র্যান্ড কাউন্সিলরের বাসভবনে গিয়ে অনুসন্ধান করি, তখন এই কাগজপত্র পায়। আসলে সিংহাসন দখল করার জন্য জিনচুয়ান এবং গ্র্যান্ড কাউন্সিলর রাজার উপর বিষ প্রয়োগ করে। এইসব প্রমাণ জুনিয়া রাজাকে দেয়। রাজা তখন কাগজপত্রগুলো জিনচুয়ানের দিকে ছুঁড়ে মারে। সে তখন ক্ষমা চায় আর বলে, এবারের মতো আমাকে ক্ষমা করো। বাট রাজা তাকে এবং কাউন্সিলরকে আজীবন কারাদণ্ডের হুকুম দেয়। রানী তখন রাজার পায়ে ধরে ক্ষমা চাই। রাজা জুনিয়াকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। তোমার যোগ্যতার জন্য তোমার অপরাধকে ক্ষমা করে দিয়েছি। তোমার বাবা আমার খুব কাছের মানুষ ছিলেন। তার সাথে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা ভীষণ ব্যথিত। এরপর তিনি জিনচেনকে বলেন, এখন থেকে জুনিয়া তোমার লেডি ইনচার্জ। আর এত বছর তোমাকে ভুল বোঝে দূরে সরিয়ে রেখেছি আমি। এই রাজ্যের সব দায়িত্ব তুমি পাবে। এই রাজ্যের পরবর্তী রাজা তুমি হবে। এরপর জিনচেনের বাসভবনে জুনিয়াকে স্বাগত জানায়। জুনিয়া বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছিল। তখন জিনচেন তার চোখ সূর্যের আলো থেকে আড়াল করে বলে, সূর্যের আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ ব্যথা করবে। এখান থেকেই তাদের কেমিস্ট্রি শুরু হয়। এরপর জিনচেনকে রাজ্যের ডিউক তার বাসভবনে আমন্ত্রণ করেন। রাজ্যের ডিউক হলেন জেনারেল ঝাওমিং এর বাবা। তিনি তার মেয়ে ঝাওলির বিয়ের জন্য জিনচেনকে প্রপোজ করে। আসলে ঝাওলির সাথে তার বিয়ে হলে সে ক্রাউন প্রিন্স হতে পারবে। তিনি জিনচেনকে বলেন, তুমি শীঘ্রই ক্রাউন প্রিন্স হবে, সেজন্য তোমাকে স্বাগত। অবশেষে জিনচেনের ভিতরে পুষে রাখা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। অন্যদিকে জুনিয়া কারাগারের ভিতরে প্রবেশ করে গ্র্যান্ড কাউন্সিলরকে জিজ্ঞাসা করে, কে তার পরিবারকে ধ্বংস করেছে। ঠিক সেই মুহূর্তে কালো পোশাক পরা কেউ একজন কাউন্সিলরের বুকে ছুরি মেরে দৌড়ে পালায়। এরপর সে জিনচেনের বাসভবনে আসে। তখন একজন মেইড এসে তাকে বলে, সপ্তম রাজপুত্র রাজ্যের ডিউক রেসিডেন্সের কন্যাকে বিয়ে করতে চলছে।
এটা শুনে সে কষ্ট পায়। সে জিনচেন এর কাছে গিয়ে বলে, আমি গ্র্যান্ড কাউন্সিলর এর সাথে দেখা করতে রাজকীয় কারাগারে গিয়েছিলাম, বাট কেউ তাকে চুপ করানোর জন্য মেরে ফেলেছে। সে বলে, সে বছরের পর বছর অনেক খারাপ কাজ করেছে, তাই এই সুযোগে তাকে কেউ হয়তো মেরে ফেলেছে। তারপর জুনিয়া বলে, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আমার কথা রেখেছি, আপনাকে সিংহাসন পেতে সাহায্য করেছি। খুব শীঘ্রই আপনি সিংহাসনে বসবেন, এখন আমাকে বিদায় দেন। এই কথা শুনে জিনচেন উঠে এসে বলে, আমি এটা প্রত্যাখ্যান করলাম। এই বলে সে জুনিয়াকে তার খুব কাছে নিয়ে আসে। এমন পরিস্থিতি দেখে জুনিয়ার দ্রুত চলে যায়। সন্ধ্যায় জুনিয়া যখন মন খারাপ করে বসে থাকে, তখন একজন প্রহরী এসে তাকে একটা খরগোশের লন্ডন দিয়ে বলে, রাতে মহামান্য আপনার জন্য ওয়ানজিয়ন রেস্টুরেন্টে অপেক্ষা করবে। এরপর দেখা যায় জিনচেন আরেকটা লন্ডন নিয়ে সেই রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে জুনিয়া যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়, তখন পথে একদল কালো পোশাক পরা লোক তাকে অজ্ঞান করে নিয়ে যায়। সেই রেস্টুরেন্টের দিকে আবার রাজ্যের ডিউকের মেয়ে ঝাওলি যাচ্ছিল, তখন কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করে। তার চিৎকার শুনে জিনচেন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে। ঝাওলি তাকে দেখে প্রচণ্ড খুশি হয়। জিনচেনের হাতে থাকা লন্ডনটা তাকে দিয়ে সে চলে যায়। এরপর তারা প্রাসাদে ফিরে আসে, তখন প্রহরী বলে, মহামান্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করা উচিত ছিল। জিনচেন বলে, অপেক্ষা করলেও সে আসবে না। পরের সিনে আমরা দেখি জিনচেনের সৎ মা জুনিয়াকে বন্দি করে রেখে তাকে অনেক মারছে। তিনি বলেন, তোমাদের দুজনের জন্য আমার ছেলে সিংহাসন হারিয়েছে এবং কারাবন্দী হয়েছে। এখন জিনচেন যদি সিংহাসন ত্যাগ করে, তাহলে তুমি মুক্তি পাবে। রানী আরও বলে, আমি জানি সে তোমার প্রতি দুর্বল। জুনিয়া বলে, আমি এটা কখনো হতে দিব না। এটা শুনে রানী রেগে গিয়ে তাকে চাবুক দিয়ে আঘাত করে এবং মেয়েটকে বলে যায় সারা রাত তাকে এভাবে আঘাত করতে থাকবে। অন্যদিকে জিনচেনকে প্রহরী বলে, আপনার এতদিনের স্বপ্ন কাল পূর্ণ হতে চলছে, কাল উপাসনা অনুষ্ঠানে আপনি সিংহাসন পেতে চলছেন এবং রাজা আপনার কাছে দেশটি অর্পণ করবেন। যে ক্ষমতার জন্য এতগুলো বছর সে অপেক্ষা করেছে, এত হত্যাকাণ্ড চালিয়েছে, অবশেষে সেই ক্ষমতা সে পেতে যাচ্ছে। বাট তাকে কেন জানি এই ক্ষমতা আজ আনন্দ দিচ্ছে না। এটা কি তাহলে জুনিয়ার জন্য? সকালে সে রেডি হয়ে প্রাসাদের দিকে রওনা হয়। তখন তার কাছে একটা চিঠি আসে। সেখানে বলা হয় দক্ষিণ উপকণ্ঠের খাড়া পাহাড়ে জুনিয়া মৃত্যুর মুখে। এদিকে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে পাহাড়ে দড়িতে ঝুলছে জুনিয়া। দড়ি ছিঁড়ে যখন সে পড়ে যেতে নেয়, সেই মুহূর্তে জিনচেন এসে দড়ি ধরে ফেলে এবং তাকে বাঁচায়। সে জুনিয়ার কাছে ক্ষমা চায় আর বলে, আমার আসতে দেরি হয়ে গেছে, আমার আরও আগে তোমার খোঁজ নেওয়া উচিত ছিল। জুনিয়া তখন শুধু তার দিকে তাকিয়ে থাকে। কিছু সময়ের জন্য পৃথিবীর সব ভুলে তারা একে অপরের ভালোবাসায় ডুব দেয়। এদিকে অনুষ্ঠানে জিনচেন এর অনুপস্থিতির কারণে রাজা প্রচণ্ড রেগে যায়। তখন একজন প্রহরী এসে বলে, যুবরাজ অসুস্থ। তারপর রাজা জিনচেন এর রুমে গিয়ে দেখে সে শুয়ে আছে। রাজাকে দেখে জিনচেন উঠে গিয়ে উনার বাবার কাছে ক্ষমা চায় আর বলে অসুস্থতার কারণে অনুষ্ঠান মিস করেছি। রাজা বলেন, তুমি সুস্থ হয়ে নাও, তারপরে রাজ্যের কাজ শুরু হবে। জিনচেন রানীর দিকে অন্যভাবে তাকায়, তখন রানী একটু অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত যত গভীর হয় আমরা জিনচেনের আসল রূপ দেখি। দক্ষিণ উপকণ্ঠের ঝরাজীর্ণ বাগানে তার এক ডার্ক ব্লেড বাহিনী আছে। মুখোশের আড়ালে সে এক অত্যাচারী যুবরাজ। জুনিয়ার পুরো পরিবারকে সে ধ্বংস করেছে ক্ষমতার কারণে।
জুনিয়ার বাবা তার এই কালো জগতের কথা জেনে যায় এবং সিংহাসনের জন্য হুমকি ছিল জেনারেল শু। সে তার ডার্ক ব্লেডের সহচরীকে চাবুঘাত করে আর বলে, জুনিয়ার সাথে এটা যদি আবার ঘটে তাহলে আমি তোমার জীবন নিয়ে নেব। সে চলে যাওয়ার পর মেয়েটি বলে, আমি এতগুলো বছর তোমার হয়ে কাজ করেছি, বারবার ঝুঁকির মুখে পড়েছি, আজ একটা মেয়ের জন্য সে আমাকে ছুঁড়ে ফেলে দিল। জুনিয়ার সামনে আমি তোমার মুখোশ উন্মোচন করব। পরের দিন সকালে রাজা জিনচেনকে ডেকে বলে, যদি তুমি সিংহাসন সুরক্ষা করতে চাও এবং দেশটি স্থিতিশীল রাখতে চাও তাহলে রাজ্যের ডিউকের শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন। এত বছর আমি সাধনা করেও যা পাইনি তা তুমি সহজেই পাচ্ছ। রাজ্যের ডিউকের মেয়েকে বিয়ে করে। জিনচেন কিছু না বলে চলে আসে। সে তার বাসভবনে এসে দূর থেকে দাঁড়িয়ে জুনিয়াকে দেখে। জুনিয়া তাকে দেখে ছুটে আসে তার কাছে। তখন প্রহরী বার্তা নিয়ে আসে। এরপর তাদেরকে জানাই, জিনচেনের সাথে রাজ্যের ডিউকের মেয়ে ঝাওলির খুব শীঘ্রই বাগদান হতে যাচ্ছে, আর এই সব কিছুর আয়োজন করবে লেডি ইনচার্জ জুনিয়া। এটা শুনে জুনিয়া অনেক কষ্ট পায়। সে তার রুমে ফিরে যায়। তখন জিনচেন এসে বলে, আমার সম্রাজ্ঞী শুধু তুমিই হবে। ক্রাউন প্রিন্স হওয়ার জন্য জাস্ট আমি এই বিয়েটা করছি। তুমি আমাকে 1 মাস সময় দাও। সে বলে, তুমি এত বছর যে ক্ষমতার জন্য লড়েছ আজ তা পেয়েছ। এখন তোমার ক্ষমতায় টিকে থাকার জন্য ঝাওলিকে প্রয়োজন। এরপর কিছুদিন কেটে যায়। একদিন জিনচেন ঝাওলির সাথে মিট করে আর ভুলবশত এটা জুনিয়া দেখে ফেলে। তাকে দেখে জিনচেন দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর জুনিয়া যখন মন খারাপ করে তার রুমে বসে থাকে, সেই সময় জিনচেন তার রুমে প্রবেশ করে। জুনিয়া তাকে দেখে চলে যেতে নেয়, তখন সে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর জুনিয়া চলে যায় সেখান থেকে। পরের দিন সকালে রাজ্যের ডিউক জুনিয়ারকে তার প্রাসাদে ডেকে এনে বলে, তোমার বাবা আমার পুরনো বন্ধু, আর তার মেয়ে নাকি লেডি ইনচার্জ। এটা শুনে জুনিয়া মাথা নিচু করে ফেলে। তিনি আরও বলেন, সপ্তম রাজপুত্রের সাথে আমার মেয়ে ঝাওলি শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবে, তাই আমি চাই তুমি সেই প্রাসাদ ছেড়ে চলে যাও। তখন জুনিয়া বলে, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন মহারাজ, তবে আমি সপ্তম রাজপুত্রের বাসভবনের লেডি ইনচার্জ, সেখান থেকে চলে যাব কি যাব না তা উনারাই সিদ্ধান্ত নেবেন। এটা শুনে তিনি জুনিয়ার গলায় তরবারি ধরেন। তখন সেখানে জেনারেল ঝাওমিং এসে তার বাবাকে বাধা দেয় এবং সে তার বাবার বিরুদ্ধে চলে যায়। তখন তার বাবা রেগে চলে যান। ঝাওমিং হাতে আঘাত পায়। জুনিয়া তার হাত দেখছিল। তখন জিনচেন এসে জুনিয়ার হাতে ধরে বলে, প্রাসাদে চলো। ঝাওমিং বলে, তার সাথে আমার কিছু কথা আছে। জিনচেন বলে, সে আমার লেডি ইনচার্জ। ঝাওমিং বলে, সে তোমার লেডি ইনচার্জের বাইরেও তার সাথে আমার একটা সম্পর্ক আছে। সে আমার ছোট্ট সময়ের বন্ধু, আর আমি তার সাথে আলাদা কথা বলতে চাই। জিনচেন রুম থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর ঝাওমিং জুনিয়াকে জড়িয়ে ধরে বলে, অবশেষে তুমি আমাকে স্বীকার করলে। এই দৃশ্য বাহির থেকে দাঁড়িয়ে জিনচেন দেখে। এটা দেখে সে প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুনিয়া ঝাওমিংকে সরিয়ে দেয়। ঝাওমিং বলে, তুমি আমার বাসভবনে চলে আসো। 10 বছর আগে আমি যা করতে পারিনি তা এখন করব। চলো আমরা আমাদের অতীতের সম্পর্কে চলে যাই। তখন জুনিয়া বলে, আমরা আর আগের অবস্থায় ফিরে যেতে পারবো না। আমার এখনও কিছু কাজ বাকি আছে। সেই বলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। জুনিয়া বলে, না, আমি চাই না তুমি এসবে জড়িয়ে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো। এরপর সে জুনিয়াকে প্রাসাদে নিয়ে আসে এবং জিনচেনের কাছে রেখে চলে যায়। সে চলে যাওয়ার পর জিনচেন তাকে রুমে নিয়ে গিয়ে তার হাত চেপে ধরে বলে, আমি তোমাকে অভিনন্দন জানাই,
শৈশবের প্রিয় বন্ধুর সাথে পুনর্মিলনের জন্য। তখন জুনিয়াও বলে, শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনাকেও অভিনন্দন। এটা শুনে সে বলে, তুমি কি এই কথাগুলো দিয়ে আমাকে কষ্ট দিতে চাইছো? জুনিয়া আর কিছু না বলে তাকে ধাক্কা মেরে চলে যেতে নেয়। তখন সে তাকে আবারও ধরে বলে, জুনিয়া তুমি কি আমাকে ছেড়ে ঝাওমিং এর কাছে যেতে চাচ্ছ? এরপর সে বলে তোমার বিয়ে আসন্ন আর ঝাওমিং আমার ছোটবেলার বন্ধু। যেহেতু আমাদের মাঝে সবকিছু শেষ এখন আমি তার কাছে যেতেই পারি। এই বলে সে যখন চলে যেতে নেয়, জিনচেন তাকে বাধা দেয় এবং কাছে টেনে এনে কিস করতে থাকে। তখন জুনিয়া তার গালে থাপ্পড় মারে। জিনচেন বলে, আমি হাল ছাড়ছি না, তুমি যাই করো আমি তোমাকে যেতে দেব না। সে এখান থেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে বাট জিনচেন এর শক্তির কাছে সে হার মানে। জুনিয়া জিনচেনকে বলে, তুমি যে এত দক্ষ তা আমি আগে জানতাম না। তখন সে বলে এমন অনেক জিনিস আছে যা তুমি জানো না। এই বলে সে জুনিয়াকে অজ্ঞান করে তার বাসভবনে বন্দি করে রাখে। এরপর সে জেগে ওঠে দেখে প্রাসাদের গোপন কক্ষে তাকে বন্দি করে রাখা হয়েছে। সে এখান থেকে বের হওয়ার জন্য প্রহরীর মাথায় আঘাত দিয়ে অজ্ঞান করে প্রাসাদ থেকে পালিয়ে যায়। তখন তার সাথে জিনচেন এর সহচরী সেই মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি তাকে বলে, তুমি প্রতিশোধ না নিয়েই প্রাসাদ থেকে চলে যাচ্ছ? জুনিয়া মেয়েটির গলা টিপে ধরে জিজ্ঞাসা করে, কি বলতে চাইছো তুমি? মেয়েটি তখন বলে, তুমি কি জানো কে তোমার পরিবার ধ্বংস করেছে? জুনিয়া বলে, তুমি কি জানো কে সেই ব্যক্তি? এরপর মেয়েটি তাকে দক্ষিণ উপকণ্ঠের জরাজীর্ণ বাগানে নিয়ে যায় আর তখন জুনিয়া দেখতে পায়, সেই রাতে মুখোশ পরা ছেলেটি জিনচেন ছিল। এটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। তখন মেয়েটি তাকে বলে, তুমি যাকে সিংহাসনে আরোহণ করতে এত কিছু করেছ সেই হচ্ছে তোমার পরিবারের খুনি। আর কারাগারে গ্র্যান্ড কাউন্সিলরকে খুন করা এবং তুমি যখন তদন্ত করো তখন ডার্ক ব্লেড বাহিনী তোমার উপর আক্রমণ করে সেই মুহূর্তে সে তোমাকে উদ্ধার করে এইসব জিনচেন এর পরিকল্পনা। আজ সে তার লক্ষ্যে পৌঁছে গিয়েছে, যে সিংহাসনের জন্য তোমার পুরো পরিবারকে সে ধ্বংস করেছে। তুমি তাকে সেই সিংহাসন পেতে সাহায্য করেছ। মেয়েটি আরও বলে, তুমি কি মনে করো সে তোমাকে ভালোবাসে? তুমি তার ঘুঁটি ছাড়া আর কিছুই নও। এই বলে মেয়েটি চলে যায়। জিনচেন এর এই রূপ সে কিছুতেই মানতে পারছিল না, যার সাথে এতদিন ধরে সে আছে সেই তার পরিবারের খুনি। এসব ভেবে ভেবে সে বাগানের মধ্যে একা একা চিৎকার করে। পরের দিন সকালে জিনচেন তার বাসভবন ত্যাগ করে। আজ সে পূর্ব প্রাসাদে প্রবেশ করবে এবং সিংহাসন পাবে। সে যখন পূর্ব প্রাসাদে প্রবেশ করে সিংহাসন আরোহণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে জুনিয়া তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে সে জিনচেন এর বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, ডার্ক ব্লেডের সাথে তোমার কি সম্পর্ক? কেন আমার সাথে প্রতারণা করলে? তখন জিনচেন তাকে অজ্ঞান করে এই পূর্ব প্রাসাদে বন্দি করে রাখে। 3 দিন পর জুনিয়া জেগে দেখে জিনচেন তার পাশে। সে বিছানা থেকে উঠে বলে, জিনচেন তুমি একজন ভয়ঙ্কর খুনি, তুমি আমার সব ধ্বংস করেছ। তখন সে উঠে এসে বলে, এসব অতীত, এখন আমি পূর্ব প্রাসাদের ক্রাউন প্রিন্স, চলো আমরা নতুন করে সব শুরু করি। জুনিয়া বলে, আমাকে মেরে ফেলো, তা না হলে তুমি একদিন অনুতপ্ত হবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। সে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। তুমি আমাকে ক্ষমা করার জন্য আমি কি করতে পারি? কি চাও তুমি? জুনিয়া বলে, আমি তোমার মৃত্যু চাই, আমার পরিবারকে চাই। পারবে কি ফিরিয়ে দিতে সুপরিবারের 138টি জীবন? জিনচেন বলে, এখন আমি সত্যিই আফসোস করি আমার ভুলের জন্য। কিছুদিন পর ঝাওমিং পূর্বপ্রাসাদে আসে জুনিয়াকে দেখার জন্য, বাট জিনচেন তাকে জুনিয়ার সাথে দেখা করতে দেয় না।
সে বলে জুনিয়া অসুস্থ, সে এখন কারো সাথে দেখা করবে না। ঝাওমিং বলে, তুমি তার সাথে দেখা করতে দিচ্ছ না, কারণ তুমি তাকে বন্দি করে রেখেছ। তখন সে বলে, তুমি ফিরে গিয়ে তোমার সৈন্যদের নিয়ে এসে পূর্ব প্রাসাদে অনুসন্ধান করো, দেখি তোমার কত ক্ষমতা। তখন ঝাওমিং বলে, আমি তাকে রক্ষা করব, এই বলে সে চলে যায়। অন্যদিকে জুনিয়া এখান থেকে মুক্তি পাওয়ার জন্য ঝাওমিংয়ের উদ্দেশ্যে চিঠি লিখে কবুতরের পাখায় লুকিয়ে তা উড়িয়ে দেয়। একটু পর জিনচেন সেই চিঠি নিয়ে তার সামনে দাঁড়ায়। সে বলে, ঝাওমিং কিছুক্ষণ আগে এখানে এসেছিল, তুমি কি ভাবছ সে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? তার কথা ভাবা বন্ধ করো। তখন জুনিয়া বলে, আমি কাকে মিস করব আর কাকে ঘৃণা করব এটা আমার স্বাধীনতা, তুমি পূর্ব প্রাসাদের ক্রাউন প্রিন্স হয়েও আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা শুনে জিনচেন রেগে বলে, আমি কি করতে পারি তা তোমাকে এখন দেখাবো, এই বলে সে জুনিয়াকে কিস করতে শুরু করে। জুনিয়া তাকে বাধা দিচ্ছে বাট তবুও তার সাথে পেরে উঠতে পারছে না। এক পর্যায়ে সে তাকে থাপ্পড় মারে। তখন জিনচেন বলে, তোমাকে যদি আমি না পাই তাহলে ঝাওমিংকেও পেতে দেব না। অন্যদিকে ঝাওমিং ভাবতে থাকে কিভাবে পূর্ব প্রাসাদ থেকে জুনিয়াকে উদ্ধার করা যায়। দুপুরে মেইড জুনিয়ার জন্য খাবার নিয়ে আসে। সে ইশারা দিয়ে জুনিয়াকে বুঝায় খাবারের মধ্যে কিছু আছে। জুনিয়া খাবার খেতে শুরু করে এবং কিছু খুঁজতে থাকে। তখন সে একটা চিঠি পায় যেখানে লেখা আছে, পূর্ব প্রাসাদের পশ্চিম গেটে অপেক্ষা করবে, আমি আসব। এরপর দেখায় ঝাওমিং পূর্ব প্রাসাদের প্রহরীদেরকে মেরে ঘোড়া নিয়ে জুনিয়ার জন্য দাঁড়িয়ে আছে। সে জুনিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। একটু পর জিনচেন প্রাসাদে ফিরে দেখে জুনিয়া নেই। সে বুঝতে পারে ঝাওমিং তাকে নিয়ে গেছে। সে প্রহরীদেরকে নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো শহরে সে জুনিয়াকে খুঁজতে থাকে। পরের দৃশ্যে দেখায় ঝাওমিং জুনিয়াকে শহর থেকে দূরে একটা ভবনে নিয়ে গেছে। সে জুনিয়াকে বলে, তুমি আপাতত এখানেই থাকো, পুরো শহর এখন জিনচেন এর প্রহরীদের অধীনে। সে আরও বলে, জিনচেন তোমাকে না পেয়ে আমাকে সন্দেহ করবে, তাই দ্রুত ডিউক প্রাসাদে ফিরতে হবে আমার, এই বলে সে জুনিয়াকে এখানে রেখে চলে যায়। ঝাওমিং প্রাসাদে ফিরে দেখে জিনচেন তার আগেই ডিউক প্রাসাদে এসে পড়েছে। তাকে দেখে জিনচেন বলে, জেনারেল ঝাওমিং অবশেষে ফিরে এসেছেন। সে বলে, কি বলতে চাচ্ছেন মহামান্য? জিনচেন বলে, জুনিয়াকে কোথায় লুকিয়ে রেখেছ? এটা শুনে ঝাওমিং অবাক হয়ে বলে, আপনি তো বলেছেন সে পূর্ব প্রাসাদে অসুস্থ, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। তখন প্রহরীরা জুনিয়াকে খাবার দেওয়া সেই লোকটিকে হাজির করেন। জিনচেন বলে, তুমি কি এখন বুঝতে পারছ আমি কি বলছি? সে আরও বলে, তুমি যতক্ষণ না জুনিয়াকে হস্তান্তর করবে ততক্ষণ পর্যন্ত তোমার ডিউক প্রাসাদের এক এক করে হত্যা করব এবং সেই সাথে তোমার পরিবারকেও, এই বলে সে চলে যায়। পরের দিন সকালে ডিউক প্রাসাদের স্টুয়ার্ট জুনিয়ার কাছে গিয়ে সব বলে। তিনি কান্না করে আরও বলে, জেনারেল যদি তোমাকে হস্তান্তর না করে তাহলে জিনচেন আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর জুনিয়া নিজে জিনচেন এর কাছে ফিরে আসে। জিনচেন তাকে কোলে তুলে প্রাসাদের ভেতরে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে আর বলে, ঝাওমিং তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই না? এই বলে সে জুনিয়ার কাছে যায়। জুনিয়া তখন বলে, তুমি কি করতে চাচ্ছ? তুমি ভুলে যেও না ঝাওলির সাথে তোমার বাগদান হয়েছে। তখন জিনচেন তার আরও কাছে এসে বলে, এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবছি না, এই বলে সে যখন তার ঘাড়ে কিস করতে যাবে তখন জুনিয়া চুল থেকে কাঁটা বের করে জিনচেনের বুকে গেঁথে দেয়। জিনচেন কিছুক্ষণ জুনিয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর সে নিজের বুক থেকে কাঁটা বের করে উঠে দাঁড়ায় এবং ব্যথিত শরীরটা নিয়ে চলে যায়। রাতে সে যখন হতাশ হয়ে বসে থাকে
তখন তার প্রহরী বলে, পৃথিবীতে হাজার হাজার নারী আছে, তবুও আপনি কেন তার প্রতি এত আসক্ত? তার জন্য আপনি নিজের জীবনের পরোয়া করছেন না। তখন জিনচেন বলে, সে যদি আবারও উড়ে যেতে চাই, এবার আমি তার ডানা ভেঙে দেব। তাহলে সে চিরকাল আমার হয়ে থাকবে। সে প্রহরীকে ডেকে বলে, ডার্ক ব্লেড নিরাময়কারীকে এখানে নিয়ে আসো। এরপর ডার্ক ব্লেড নিরাময়কারী জুনিয়র হাড়ের মধ্যে এক ধরনের বিষক্রিয়া প্রবেশ করায়, যার প্রভাবে জুনিয়র সব দক্ষতা শেষ হয়ে যাবে এবং তার শরীরের কিছু শক্তির হ্রাস পাবে। সে আর কখনো কোনো অস্ত্র এবং মার্শাল আর্ট ব্যবহার করতে পারবে না। এরপর অনেক দিন কেটে যায়, জুনিয়া খুব অসুস্থ হয়ে পড়ে, তখন জিনচেন দিনরাত তার সেবা করে। একদিন জিনচেন রাজ্যের কাজ শেষ করে প্রাসাদে ফিরে দেখে জুনিয়া অচেতন হয়ে পড়ে আছে। সে ছুটে গিয়ে তাকে ধরে চিৎকার করে এবং প্রহরীকে ডেকে বলে, রাজ্যের চিকিৎসককে নিয়ে আসতে। জিনচেন অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে জুনিয়া হয়তো নিজের ক্ষতি করেছে। সে বলে, জুনিয়া জাগো, আমাকে ভয় দেখিও না। জুনিয়ার যখন কোনো সাড়া পায় না তখন সে বলে, তোমার যদি কিছু হয়, তাহলে তোমার সাথে ঝাওমিং এর পুরো পরিবারকেও কবর দেব। এই কথা শুনে জুনিয়া জেগে উঠে বলে, না, তুমি এটা করো না। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ঝাওমিং এর আর ক্ষতি করো না। জিনচেন বলে, তুমি আমাকে কষ্ট দাও, আমি মেনে নেব, বাট তুমি যদি নিজেকে আঘাত দাও তাহলে আমি সব ধ্বংস করে ফেলব। কিছুদিন পর ঝাওলি পূর্ব প্রাসাদে আসে জিনচেন এর সাথে দেখা করতে। সে তাকে সময় না দিয়ে রাজ্যের কাজের অজুহাত দেখিয়ে চলে যায়। তখন ঝাওলির সাথে আসা মেইড তাকে বলে, রাজকুমারী, আমি স্পষ্ট শুনেছি ক্রাউন প্রিন্স আজকাল প্রাসাদেই বেশি সময় কাটান। উনার একজন লেডি ইনচার্জ আছে যাকে এই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। উনি নিয়মিত তার দেখাশোনা করেন। এরপর ঝাওলি জুনিয়র রুমের দিকে যায়। তখন গার্ড তাকে বাধা দেয়। সে বলে, ভিতরে কে আছে, যার জন্য এত কঠোর সুরক্ষা? সে একটু রেগে বলে, পথ থেকে সরে যাও, আমি ভিতরে যাব। সে ভিতরে গিয়ে তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, জুনিয়া, তুমি এখনো বেঁচে আছো। এরপর ফ্ল্যাশব্যাকে তাদের দুজনের স্মৃতি দেখানো হয়। অতীতে তাদের দুই পরিবারের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঝাওলি জুনিয়াকে অন্য রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, এত বছর তুমি কোথায় ছিলে? তার কথার কোনো উত্তর দেয় না জুনিয়া। তখন ঝাওলি বলে, আমি ইতিমধ্যেই ক্রাউন প্রিন্সের সাথে বাগদান সম্পূর্ণ করেছি। আমি শুনেছি জিনচেন এর একজন দাসী আছে যার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সেই মেয়ে যে তুমি তা জানতাম না। আমি আর আমার ভাই ভেবেছিলাম তুমি মারা গেছো। এতগুলো বছর, প্রতিটা উৎসবে অথবা তোমার জন্মদিনে, আমার ভাই ঘুমাতে পারত না। তুমি চলে যাওয়ার পর সে একদম ভেঙে পড়ে। আর সেই তুমি কিনা পূর্ব প্রাসাদে। তখন জুনিয়া বলে, তুমি আমাকে ভুল বুঝো না। এই অল্প সময়ে আমি তোমাকে সব বলতে পারবো না। তবে এটুকু বলছি, তুমি জিনচেনকে বিয়ে করো না। সে ভয়ঙ্কর মানুষ। ঝাওলি তাকে ভুল বুঝে বলে, তুমি তাকে বিয়ে করার জন্য আমাকে এটা বলছো। আর আমি ছোট থেকেই জানতাম তুমি আমার ভাই ঝাওমিংকে বিয়ে করবে। এখন দেখি তোমার অনেক উচ্চাকাঙ্ক্ষা। জুনিয়া জিনচেন এর ব্যাপারে তাকে অনেক কিছু বলে, বাট সে এগুলো বিশ্বাস না করে উল্টো জুনিয়াকে থাপ্পড় মারতে নেয়। তখন জিনচেন এসে তার হাত ধরে ফেলে আর বলে, পূর্ব প্রাসাদে ক্ষমতা খাটানোর অধিকার তোমাকে কে দিয়েছে? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। ঝাওলি অপমানিত হয়ে চলে যায়। জুনিয়া জিনচেনকে বলে, তুমি ঝাওলির সাথে কেন প্রতারণা করছো? এটা বলে সেও চলে যায়। এরপর জিনচেন সিদ্ধান্ত নেয়, সে জুনিয়ার স্মৃতি শক্তি নষ্ট করে ফেলবে। সে প্রহরীকে দিয়ে একটা মেডিসিন আনে, যা ম্যান্ডারিন হাঁসের রক্ত দিয়ে বানানো।
এটা কারো উপর প্রয়োগ করলে সে তার পুরনো স্মৃতি ভুলে যাবে, তবে এটার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। এটা সেবনকারী ব্যক্তি 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। জিনচেন মেডিসিন হাতে নিয়ে বলে, ম্যান্ডারিন হাঁসের প্রভাবে জুনিয়া অতীতের সব ভুলে যাবে। তারপর সে শুধু আমার হবে, আমার প্রেমে পড়বে। তখন প্রহরী বলে, আপনি যদি তার উপর এই মেডিসিন প্রয়োগ করেন তখন অবশ্যই বিপরীতমুখী পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব পড়বে। আপনি এত বড় ঝুঁকি নিবেন? সে বলে, জুনিয়া যতক্ষণ আমার সাথে থাকে সেই সময়টা আমার কাছে স্পেশাল। আর 40 বছর বয়স পর্যন্ত যদি আমি তার সাথে থাকতে পারি তাহলে এটাই আমার জন্য যথেষ্ট। এরপর খাবারের সাথে সেই মেডিসিন মিশিয়ে দেয় আর জুনিয়া এই খাবার খায়। পরের দিন সকালে জুনিয়া ঘুম থেকে জেগে কাউকে চিনতে পারে না। তখন জিনচেন তাকে বলে, আমি জিনচেন, ইউইং রাজ্যের বর্তমান রাজা, তুমি আমার ভবিষ্যতের রানী। তখন জুনিয়া বলে, আমি তোমাকে চিনতে পারছি না। তার এই কথা শুনে জিনচেন বলে, শত্রুদের আক্রমণে তুমি পাহাড় থেকে পড়ে আহত হও। তুমি অনেক দিন কোমায় ছিলে। ডক্টর বলেছে, তুমি তোমার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলবে। জুনিয়া তার সব কথা বিশ্বাস করে। এরপর তারা দুজন সুন্দর সময় কাটাতে থাকে। জিনচেন সারাক্ষণ তার সাথে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। তাদের বাগদানের সময় ঘনিয়ে আসে। পূর্ব প্রাসাদ সাজানোর কাজ শুরু হয়। অন্যদিকে জিনচেন এবং ঝাওলির বিয়ের সময়ও ঘনিয়ে আসে। ঝাওলি জিনচেনের কাছে এসে বলে, রানী মা আমাদের বিয়ের শপিংয়ে যেতে বলেছে। জিনচেন তখন অফিসিয়াল কাজের অজুহাত দেখিয়ে চলে যায়। তখন ঝাওলির মেইড তাকে বলে, আমি একটু আগে জানতে পারলাম পূর্ব প্রাসাদেও বিয়ের প্রস্তুতি চলছে। প্রহরীরা অনেক জিনিসপত্র কিনেছে প্রাসাদ সাজানোর জন্য এবং বিয়ের পোশাকের অর্ডার দিয়েছে। এরপর দেখায় পূর্ব প্রাসাদ সাজানোর সময় ঝাওলি মেইডের পোশাক পরে প্রাসাদে প্রবেশ করে। সে জুনিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে জুনিয়া? কেমন জানি অন্যরকম লাগছে দেখতে। তখন জুনিয়া বলে, তুমি আমাকে চিনো? তার এই কথা শুনে ঝাওলি বুঝে যায় প্রাসাদের ভিতরে কি ঘটছে। সে জুনিয়াকে অতীতের সব কথা জানায়। এসব শুনে জুনিয়ার মাথা ব্যথা শুরু হয় আর তার কিছু স্মৃতি চোখে ভাসতে থাকে। জিনচেন এর সাথে কাটানো খারাপ সময়গুলো তার কিছু মনে পড়ে। তখন তার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। অপরদিকে জিনচেন এর বুকে ও ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে জুনিয়ার সাথে কিছু হচ্ছে। জুনিয়ার ওপর সেই মেডিসিন প্রয়োগ করার কারণে এখন বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রভাব তার উপর পড়েছে। এরপর মেইডরা জুনিয়াকে রুমে নিয়ে যায়। জিনচেন প্রাসাদের ফিরলে একজন মেইড তাকে বলে, রাজকুমারী ঝাওলি ছদ্মবেশে প্রাসাদে প্রবেশ করেছিলেন। ঝাওলি রাজকুমারী জুনিয়াকে কিছু বলেন, তারপর তিনি অসুস্থ হয়ে যান। জিনচেন জুনিয়ার কাছে যান। সে জেগে উঠে বলে, আমি একটা স্বপ্ন দেখলাম, তুমি আর আমি আসলে পরস্পরের শত্রু। তখন জিনচেন বলে, স্বপ্নে বিপরীত দেখায়। তুমি আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। আমি পৃথিবীর সব বিপদের মুখোমুখি হতে পারবো তোমার জন্য। তখন জুনিয়া বলে, যদি তুমি আমাকে মিথ্যে বলে থাকো, আমি জীবনেও তোমাকে ক্ষমা করব না। জিনচেন তাকে বিছানায় শুইয়ে দেয় আর বলে, এখন তোমার বিশ্রামের প্রয়োজন। সে মনে মনে ভাবে, জুনিয়া তাহলে সব জেনে গেছে। তারপর সে ঝাওলির প্রাসাদে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি গতকাল পূর্ব প্রাসাদে কেন গিয়েছিলে? তুমি কি মনে করো আমি তোমাকে হত্যা করতে পারবো না? ঝাওলি বলে, তুমি তার স্মৃতি শক্তি নষ্ট করেছ কেন? জিনচেন তখন রেগে গিয়ে বলে, এর সাথে তোমার কি সম্পর্ক? তখন প্রহরী এসে তাকে বলে, জুনিয়া প্রাসাদে নেই। ঝাওলি বলে, তোমার আমার প্রতি আগ্রহ নেই, তাহলে বিয়েতে রাজি হলে কেন? জিনচেন বলে,
জুনিয়ার কিছু হলে আমি তোমাকে মেরে ফেলব, এই বলে সে চলে যায়। এরপর সে জুনিয়াকে কাশবনে খুঁজে পায়। সে তার কাছে এসে বলে, চলো প্রাসাদে ফিরে যাই। জুনিয়া একদম চুপ করে থাকে। জিনচেন তাকে গিয়ে জড়িয়ে ধরে। তখন জুনিয়া তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। জুনিয়ার আকস্মিক আক্রমণে জিনচেন হতভম্ব হয়ে যায়। সেই মুহূর্তে জুনিয়ার বুকে ও যন্ত্রণা শুরু হয়। সে কান্না শুরু করে। জিনচেন তখন তার চোখের পানি মুছে দেয় আর বলে, আমি তোমাকে এভাবে ছেড়ে যাব না। আমি জানি তোমার বুকে ব্যথা অনুভব হচ্ছে। পরের সিনে আমরা জিনচেনকে প্রাসাদে দেখি। রাজকীয় চিকিৎসক তাকে দেখে বলে, ছুরিটা খুব গভীরভাবে কেটেছে, এটা নিরাময় করা আমার পক্ষে সম্ভব না। জিনচেন বুকের ব্যথায় ছটফট করতে থাকে। অন্যদিকে জুনিয়ার অবস্থাও একই। কিছুদিন পর ঝাওমিং আবারও যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসে। রাজ্যের সবাই তাকে অভিনন্দন জানায়। শুধু জিনচেন তাকে ইগনোর করে। সে জিনচেনকে জুনিয়ার কথা জিজ্ঞাসা করে। তখন জিনচেন কটাক্ষ করে বলে, তার প্রতি দেখা যায় এখনো ভালোবাসা আছে। এই বলে সে চলে যায়। ঝাওমিং প্রাসাদে ফিরে ঝাওলির কাছে জানতে পারে, জুনিয়া তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ঝাওলি তার ভাইকে প্রাসাদে ঘটে যাওয়া সব ঘটনা বলে। এসব শুনে ঝাওমিং তার সামরিক বাহিনীদেরকে নিয়ে পূর্ব প্রাসাদের দিকে রওনা হয়। আজ তার আর জিনচেন এর মধ্যে মুখোমুখি লড়াই হবে। অন্যদিকে জিনচেন ঝাওমিং আসছে এই খবর প্রহরীর কাছে জানতে পারে। সে প্রহরীকে বলে, জুনিয়াকে আপাতত অন্য কোথাও নিয়ে যাও। এরপর মেইড এসে জুনিয়াকে অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। আর এইদিকে জিনচেন তার ডার্ক ব্লেড বাহিনীদের নিয়ে ঝাওমিং এর জন্য অপেক্ষা করে। ঝাওমিং তার বাহিনীদের নিয়ে পূর্ব প্রাসাদে প্রবেশ করে জুনিয়াকে খুঁজতে থাকে। বাট সে জুনিয়াকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে প্রহরী এসে জিনচেনকে জানায়, ঝাওমিং এবং তার বাহিনী পূর্ব প্রাসাদে অনুপ্রবেশ করেছে। জিনচেন আদেশ দেয়, ঝাওমিং এর সব বাহিনীকে হত্যা করতে। তখন ঝাওমিং জিনচেনের সামনে এসে দাঁড়ায়। প্রহরী ঝাওমিংকে বলে, রাজার আদেশ ছাড়া পূর্ব প্রাসাদে প্রবেশ করে অনুসন্ধান করার কারণে এখন আপনার সব সৈনিকদেরকে হত্যা করা হবে। তখন ঝাওমিং তার বাহিনীদের রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করে দেয়। সে বলে, আজ আমি পূর্ব প্রাসাদে ঢুকেছি জেনারেলের পরিচয় নয়, শুধুমাত্র প্রিয় মানুষকে রক্ষা করার জন্য। রাজার আদেশ ছাড়া পূর্ব প্রাসাদে ঢুকেছি। এই শাস্তি আমি পেতে চাই। আমার বাহিনীদের মুক্তি দাও। ঝাওমিংকে ছেড়ে বাহিনীরা যেতে চাচ্ছিল না। তারা বলে, যে জেনারেল আজীবন আমাদেরকে রক্ষা করার শপথ নিয়েছে তাকে ছাড়া আমরা কোথাও যাব না। অবশেষে ঝাওমিং এর আদেশে তাদেরকে চলে যেতে হয়। ঝাওমিং যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়, সেই মুহূর্তে জুনিয়া চিৎকার করে সেখানে আসে। সে জিনচেন এর পায়ে ধরে ক্ষমা চায় এবং বলে, আমি তোমার সব কথা শুনব, তুমি ঝাওমিংকে হত্যা করো না। এরপর ঝাওমিং এর বুকে তীর নিক্ষেপ করা হয়। জুনিয়া ছুটে যায় তার কাছে। সে বলে, জুনিয়া, আমাকে ক্ষমা করে দিবে, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। এই বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জুনিয়া ঝাওমিংকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন জিনচেন তাকে কোলে তুলে প্রাসাদে নিয়ে যায় এবং জোর করে তার সাথে ফিজিক্যাল ইউনিয়ন করে। সকালে জুনিয়া দুর্বল শরীর নিয়ে বিছানায় পড়ে থাকে। তার সেই রাতের দৃশ্য মনে পড়ে। তখন তার নিজেকে খুব ঘৃণা লাগে। সে একটা ট্রমার মধ্যে চলে যায়। অন্যদিকে জিনচেন ষড়যন্ত্র করে ঝাওলি ও তার বাবা রাজ্যের ডিউককে প্রাসাদ থেকে বের করে দেয়। জিনচেন এখন যেহেতু ক্রাউন প্রিন্স তাই রাজ্যের সবকিছু তার আদেশে চলে। এখন তার টার্গেট তার সৎ মায়ের উপর। আজ সে অতীতের সব প্রতিশোধ নেবে। তার আদেশে রানীকে বিষ পান করানো হয়। একে একে তার সব প্রতিশোধ নেওয়া শেষ। সে তার মিশন কমপ্লিট করে ফেলেছে।
এখন শুধু জুনিয়া বাকি, সে তার বাকি জীবনটা জুনিয়ার সাথে পার করতে চাই। এরপর সে জুনিয়ার সাথে দেখা করে, বাট জুনিয়া তো আর জীবন্ত নেই, জীবনের সব প্রিয় মানুষদের হারিয়ে নিশ্চুপ হয়ে গেছে, সে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে এসে দেখে, তার নাড়ি পরীক্ষা করে জিনচেনকে জানায় জুনিয়া প্রেগনেন্ট। চিকিৎসক জিনচেনকে আলাদা রুমে নিয়ে গিয়ে বলে, জুনিয়ার ভালোভাবে যত্ন নিতে হবে, তার শরীরের অবস্থা খুবই খারাপ, একটু ভুল হলে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর সে জুনিয়ার কাছে এসে বলে, জুনিয়া তুমি কি শুনেছ? তোমার আর আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তার এই কথা শুনে জুনিয়া মুখ ফিরিয়ে নেয়। জিনচেন জিজ্ঞাসা করে, তুমি খুশি হওনি? সে বলে, না। তখন জিনচেন বলে, এটা আমাদের সন্তান, তোমার আর আমার রক্ত। জুনিয়া বলে, তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছ। তুমি একটা শয়তান, যে মুহূর্তের মধ্যে মানুষকে হত্যা করে, আর যে পৃথিবীতে আসতে চলেছে, সে একটা জারজ, সেও তোমার মতো হবে, তাহলে আমি কিভাবে খুশি হব? জুনিয়া চিৎকার করে বলে, এই বাচ্চা আমি চাই না। জুনিয়ার এসব কথায় জিনচেন আঘাত পায়, সে জুনিয়াকে বলে, তোমার বিশ্রাম নেওয়া উচিত, এই বলে সে চলে যায়। এরপর থেকে চিকিৎসক জুনিয়াকে নিয়মিত দেখে যায়। জিনচেন ও লুকিয়ে লুকিয়ে দেখে তাকে। জুনিয়াকে ঘুমন্ত দেখে জিনচেন রুমে গিয়ে মেঝেতে বসে, আর জুনিয়ার উদ্দেশ্যে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আমি দোষী হলেও শিশুটা নিষ্পাপ। সেদিন সাম্রাজ্যবাদী ক্ষমতার লড়াইয়ে তোমার পরিবারকে ধ্বংস করতে হয়, এছাড়া আমার কোনো উপায় ছিল না। যখন জঙ্গলের ভিতরে তোমাকে পেলাম তোমার চোখে তখন ভয়ের ছাপ ছিল, যেমনটা আমারও ছিল মাকে হারানোর সময়ে। আমার তোমার প্রতি মায়া অনুভব হলো, তাই আমি তোমাকে ইউয়েইং রাজ্যে পাঠানোর ব্যবস্থা করি, বাট কে জানত 10 বছর পর ভাগ্য আমাদেরকে আবারও এক করে দিবে, আর আমি তোমাকে এত ভালোবেসে ফেলব। আমি সব সময় তোমাকে হারানোর ভয় পাই। পরের দিন সকালে জুনিয়া ঘুম থেকে জেগে বিছানায় বসে কান্না করে, আর বলে, আমার সন্তান তুমি এই সময় কেন এসেছ? আমি তোমাকে কষ্ট দিচ্ছি, তোমার জন্য কিছু করতে পারছি না। এরপর সে আর জিনচেন একসাথে সকালের নাস্তা করে, সে জিনচেনকে রিকোয়েস্ট করে বলে, দয়া করে আমাকে যেতে দাও। জিনচেন বলে, আমি এটা করতে পারবো না, এখন আমাদের একটা বাচ্চা আছে। জুনিয়া বলে, সময় যাচ্ছে তোমার প্রতি আমার ঘৃণা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কষ্টের প্রভাব তাকে ভোগ করতে হবে, আমাকে এবং আমার বাচ্চাকে একটু ভালো থাকতে দাও, আমাকে যেতে দাও। তখন জিনচেন বলে, আমি তোমাকে যেতে দেব, বাট শর্ত আছে। জুনিয়া বলে, আমি তোমার সব শর্ত মানব। জিনচেন বলে, আমাদের সন্তান জন্মের পর আমি তাকে দেখতে চাই, আমি তোমাকে কখনো বিরক্ত করব না, শুধু আমার সন্তানকে দেখব। জুনিয়া তার কথা মেনে নেয়। এরপর ঝাওলি জুনিয়ার সাথে দেখা করতে আসে, সে তাকে বলে, তুমি ঠিক ছিলে জুনিয়া, জিনচেন ভয়ঙ্কর মানুষ, সে আমার ভাইকে হত্যা করেছে, তার জন্য আমার বাবা মারা গেছে, আমি সব হারিয়ে এখন নিঃস্ব। সে জুনিয়াকে নিজের যত্ন নিতে বলে চলে যায়। সে ঝাওটিয়ান টাওয়ারে উঠে তার ভাইকে কল্পনায় দেখে, তখন তার পিছু জুনিয়া দৌড়ে এসে বলে, তুমি এটা করো না ঝাওলি। সে টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। তখন জুনিয়া চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি জিনচেনকে চিকিৎসক বলছে, দুঃখিত, আপনার বাচ্চাটা মারা গিয়েছে। এটা শুনে সে অনেক আঘাত পায়। অন্যদিকে জুনিয়া মেইডের কাছে জানতে পায়, তার পেটে থাকা বাচ্চাটা মারা গিয়েছে। এটা শুনে সে কান্না করে বলে, সেও তাহলে চলে গিয়েছে, এখন আমি মুক্তি। সে আরও চিৎকার করে কান্না করে বলে, আমার মতো মানুষ বেঁচে থাকা মৃত্যুর চেয়েও যন্ত্রণা।
তখন সেখানে জিনচেন এসে বলে, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, নিজের যত্ন নাও। জুনিয়া তাকে বলে, ঝাওলি, ঝাওমিং তারা কি ভুল করেছিল? কত নিরীহ ওরা, কেন মারলে ওদেরকে? সে আরও চিৎকার করে বলে, তুমি রক্তে রঞ্জিত একটা শয়তান। আর একটা শয়তান কিভাবে একটা সন্তানের বাবা হতে পারে? সন্তানের বাবা হওয়ার যোগ্যতা নেই তোমার। এই কথা শুনে সে বলে, তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে আমাদের সন্তানকে হত্যা করেছ? তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? আমি তোমাকে অনেক প্রশ্রয় দিয়েছি আর না। এই বলে সে সেখান থেকে চলে এসে দরজায় হেলান দিয়ে কান্না করে। জুনিয়া যতটা কষ্ট পাচ্ছে, অপরদিকে ততটাই কষ্ট সেও পাচ্ছে। কিছুদিন পর তারা দুজন ঝাওলির কবরের সামনে গিয়ে প্রার্থনা করে। জিনচেন তাকে জঙ্গলের ভিতরে একটা লেকের পাশে নিয়ে যায়। সে লক্ষ্য করে জুনিয়ার ঠান্ডা লাগছে। সে তার গায়ে কোট জুনিয়ার গায়ে জড়িয়ে দেয়। কিছু সময় পর ঝাওমিং এর বাহিনীরা তাদের উপর তীর নিক্ষেপ করে। জিনচেন জুনিয়াকে আড়াল করে রাখে। একে একে সব তীর গিয়ে জিনচেন এর গায়ে ঢুকে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, আঘাতগ্রস্ত শরীর নিয়ে নিচে বসে পড়ে। তখন জুনিয়া তাকে রেখে চলে যেতে নেয়। সে তার হাতে ধরে বলে, যেও না, জুনিয়া। অন্তত আজকের জন্য আমাকে করুণা করো। মা মারা যাওয়ার পর বিগত বছরগুলোতে আমি প্রাসাদে অবহেলিত ছিলাম। তুমি আসার পর আমি সব পেয়েছি। এখন আমি শুধু তোমাকে চাই, তোমাকে তোমার কাছে ভিক্ষা চাই। সে তার গায়ে থাকা জিনচেন এর কোটটা ফেলে দিয়ে চলে যায়। এরপর জিনচেন এর কাছে প্রহরী আসে। সে বলে, প্লিজ জুনিয়াকে ফিরিয়ে আনো। পরের সিনে তাকে আমরা প্রাসাদে দেখি। সে জেগে ওঠে জুনিয়াকে খুঁজতে থাকে। তখন প্রহরী তাকে বলে, সে নিজে থেকেই প্রাসাদে ফিরে এসেছে। আর ডক্টর বলেছে তীরটা হৃৎপিণ্ডের মধ্যরেখা ভেদ করা থেকে মাত্র 1 ইঞ্চি দূরে। আপনাকে এখন সাবধানে থাকতে হবে। আর যারা আপনার উপর আক্রমণ করেছে তারা ঝাওমিং এর বাহিনী ছিল। এরপর মহারাজা জিনচেনকে তার প্রাসাদে ডাকে। সে তার বাবার কাছে বিয়ের অনুমতি চাই। তখন প্রহরী সেখানে জুনিয়াকে নিয়ে আসে। রাজা তাদেরকে বিয়ের অনুমতি দেয়। প্রাসাদে ফিরে তারা বিয়ের আয়োজন শুরু করে। জুনিয়া বিয়ের সাজ সাজে। তবে এই সাজ, বিয়ের সাজ না, প্রতিশোধের। অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। জিনচেন জুনিয়ার ঠোঁটে কিস করে। সে তার অতীতের সব ভুলে যায়। সে ভাবে এখন থেকে জুনিয়া শুধু তার। কিছু সময় পর জিনচেন এর মুখে থেকে রক্ত পড়া শুরু হয়। আসলে জুনিয়ার ঠোঁটে বিষ ছিল। সে তাকে বলে, আমার ঠোঁটে বিষ ছিল। জিনচেন কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন জুনিয়া ও তার ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে জিনচেন এর পাশে গিয়ে শুয়ে পড়ে। এখন সেও আর বাঁচতে চায় না। সে চাইলেই পারত তার বাকি জীবনটা জিনচেন এর সাথে পার করতে, কারণ সেও অনেক ভালোবাসত জিনচেনকে। তবে এত মৃত্যু মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে প্রতিশোধ নিয়ে নিজেও হারিয়ে যায় মৃত্যুর মিছিলে।